শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পদত্যাগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, 12 মে শপথ নেওয়ার সম্ভাবনা, সেতু থেকে মহিলার জাপ, প্রাণ রক্ষা করলেন ভিন ধর্মীয় যুবক, সুনাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবক 3 মাস ধরে নিখোঁজ, মায়ের কাতর আবেদন। 5 দশকে প্রথমবার গোটা দেশেই শূন্য, কেরল হারিয়ে অস্তিত্ব সংকটে বামেরা। রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নই প্রধান লক্ষ্য বললেন জাকারিয়া। গুয়াহাটি যাওয়ার পথে বদরপুরে সংবর্ধনা উত্তর করিমগঞ্জের বিধায়ককে। কাটিগড়ায় বিজয় উল্লাস, 5 বছরে দৃষ্টান্তমূলক কাজ করতে চান কমলাক্ষদে পুরকায়স্থ। মাত্র 1 ভোটের ব্যবধানে হারলেন ডিএমকে মন্ত্রী। ওমান ফেরত ভোটারের ম্যাজিক ভোটেই বাজিমাত বিজয়ের দলের। এসিড হামলায় 5-7 বছরের জেল যথেষ্ট নয়, আরো কঠোর শাস্তির পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। অসমাপ্ত ড্রেন, জল যন্ত্রণায় শিলচর লিংক রোড, অবৈজ্ঞানিক নির্মাণ কাজ নিয়ে তীব্র ক্ষোভ। শ্রীভূমিতে শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত। হারের পরও মানুষের পাশে থাকার অঙ্গীকার রাহুল রায়ের। এবং সর্বশেষ খবরটি হল মরণ ফাঁদে পরিণত শিলচর শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোড। ভাত কমে প্রশাসন, দায় এড়াচ্ছে পূর্ত বিভাগ ও পৌর নিগম, অভিযোগ। এবারে শুনুন বিস্তারিত খবর। পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। লোকসেবা ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র অর্পণ করেন। আগামী 12 মে আসামে নবগঠিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মিত্রজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 11 মের পরেই নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, 102টি আসন দখল করে আসামে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে 82টি আসন পেয়েছে, আর অগপ এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট পেয়েছে 10টি করে আসন। ফল ঘোষণার পর থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনডিএ মিত্রজোট। এখন শপথ গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা। পরবর্তী খবরটি হলো সেতু থেকে মহিলার জাপ, প্রাণ রক্ষা করলেন ভিন ধর্মীয় যুবক। চলন্ত অটো থেকে নদীতে জাপ দেওয়া কালিন্দী পদবীর মহিলার প্রাণ রক্ষা করলেন কামাল হোসেন ববুইয়া নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে আমলাঘাটের জুলনপুলে। অভিযোগ, স্বামীর সঙ্গে বিবাদের জেরে ওই মহিলা রুকনি নদীতে জাপ দেন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। প্রত্যক্ষদর্শী এক অটো চালক জানান, মঙ্গলবার বিকেল প্রায় 2:30 নাগাদ সেতু পার হওয়ার সময় হঠাৎই এক মহিলা অটো থেকে নেমে সেতু থেকে নদীতে জাপ দেন। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন ববুইয়া দ্রুত নৌকা দিয়ে উদ্ধার কাজে নামেন। পরে অন্যান্যদের সহায়তায় মহিলাকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করে তীরে তোলা হয়। এদিকে অভিযোগ, গৃহবধূর স্বামী মদ্যপ অবস্থায় থাকায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হাসপাতালে খোঁজ নিয়ে ওই দম্পতির কোনো সন্ধান না পেয়ে অটো চালকের সূত্র ধরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতির বাড়ি পূর্ব দুলাইয়ের আমলাঘাটের সেন্ট ক্যাথারিন এলাকায়। ঘটনার কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী ঘটনাস্থলে এসে স্ত্রীর ফেলে যাওয়া কাপড় চোপড় নিতে গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে স্বামী জানান, প্রায় 2 মাস ধরে তিনি স্ত্রীর বাড়িতে থাকছিলেন, কিন্তু গর্জমা হিসেবে থাকতে অস্বস্তি হয় তিনি স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্ত্রী বমি করার কথা বলে গাড়ি থেকে নেমেই নদীতে জাপ দেন বলে দাবি তার। পরে পুলিশ তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা বর্তমানে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পরবর্তী খবরটি হলো সুনাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবক 3 মাস ধরে নিখোঁজ, মায়ের কাতর আবেদন। সুনাইর বাউরিকান্দি জিপির বুয়ালি গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবক প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকায় ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম ইকবাল হোসেন লস্কর। পরিবার সূত্রে জানা গেছে, গত 10 ফেব্রুয়ারি ইকবাল হোসেন লস্কর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ যুবকের মা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন।
তিনি কাতর আবেদন জানিয়ে বলেন, কেউ যদি তার ছেলের সন্ধান পান তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান করেন। পরিবারের পক্ষ থেকে দেওয়া যোগাযোগ নম্বর 9954931089 অথবা 7638810758। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীন হওয়ায় যুবকটি পথ ভুলে অন্য কোথাও চলে যেতে পারেন। এই ঘটনায় পরিবারে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। পরবর্তী খবরটি হলো, অ্যাসিড হামলায় 5-7 বছরের জেল যথেষ্ট নয়, আরো কঠোর শাস্তির পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তিদের জীবন দুর্বিষহ করে দেওয়া অপরাধীদের জন্য বর্তমান আইনের 5 থেকে 7 বছরের কারাদণ্ডকে অপর্যাপ্ত বলে মনে করছে দেশের শীর্ষ আদালত। শাহিন মালিকের দায়ের করা একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট বলেছেন, এই ধরনের অপরাধ রুখতে শাস্তির মাত্রা আরও বাড়ানো প্রয়োজন। 2013 সালে নির্ভয়া কাণ্ডের পর দণ্ডবিধিতে 326 ধারা যুক্ত করা হলেও গত এক দশকে দেশে অ্যাসিড হামলার নৃশংসতা কমেনি, বরং বেড়েছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, সাজা বাড়ানোর এবং অভিযুক্তের উপর নিজেকে নির্দোষ প্রমাণের দায়ভার চাপানোর মতো কঠোর ব্যবস্থা নেওয়ার সময় কি আসেনি? এই মামলার শুনানিতে এক গুরুত্বপূর্ণ মানবিক দিক তুলে ধরেছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সাধারণত অ্যাসিড হামলায় বাহ্যিক বিকৃতি ঘটলে তবেই আক্রান্তরা সরকারি সুবিধা পান, কিন্তু যাদের জোরপূর্বক অ্যাসিড খাওয়ানো হয় তাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 আওতায় আসতেন না। সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে যে এই ধরনের অভ্যন্তরীণ ক্ষতির শিকার ব্যক্তিরাও এখন থেকে অ্যাসিড আক্রান্ত হিসেবে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাবেন। আদালত আরও স্পষ্ট করেছে যে এই আইনটি 2016 সাল থেকে ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ হিসাবে কার্যকর হবে, যাতে পূর্ববর্তী ভুক্তভোগীরাও বঞ্চিত না হন। শুনানি চলাকালীন খোলা বাজারে যত্রতত্র অ্যাসিড বিক্রি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। শাহিন মালিকের আইনজীবী মুকুল রোহতাগি যখন বলেন যে বন্দুক কেনার চেয়ে বর্তমানে 50 টাকায় অ্যাসিড কিনে কারো জীবন ধ্বংস করা সহজ, তখন আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করে। যদিও এদিন অ্যাসিড বিক্রি নিয়ে চূড়ান্ত কোনো রায় দেওয়া হয়নি, তবে শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছে যে আগামীতে এটি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 2 সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে অ্যাসিড হামলার সাজা সংশোধন এবং আক্রান্তদের পুনর্বাসন নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের এই অবস্থান মূলত অপরাধীদের মনে ভয়ের সঞ্চার করা এবং ভুক্তভোগীদের সামাজিক ন্যায় নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামী 9 মে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে শনিবার এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এই লোক আদালতের মাধ্যমে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে মামলার দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের ওই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, নির্বাচনে পরাজয়ের পরও মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পরাজয়কে মেনে নিয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও জনসেবায় অবিচল থাকার প্রতিশ্রুতি দেন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাহুল রায় নির্বাচনে পরাজিত হওয়ার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এই আসনে বিজেপি প্রার্থী মিলন দাসের কাছে পরাজিত হন। নিজের পোস্টে রাহুল রায় উল্লেখ করেন এই পরাজয় তিনি সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি হাইলাকান্দি জেলার সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানান, যারা তাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন তাদের কাছে তিনি চিরঋণী বলেও জানান। তিনি বিজয়ী প্রার্থী মিলন দাসকে অভিনন্দন জানিয়ে বলেন, আমার ছোট ভাই মিলন দাসকে এই জয়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে তিনি আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী জুবাইর এনামকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরাজয়ের পরও জনসেবায় নিয়োজিত থাকার বার্তা দিয়ে রাহুল রায় বলেন, তিনি সব সময় হাইলাকান্দি মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থেকে সেবা করে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি। এছাড়াও জেলার মা বোন ও সাধারণ মানুষের পাশাপাশি কংগ্রেস দলের সকল কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাহুল রায়। তাদের অক্লান্ত পরিশ্রম ও সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, এই ভালোবাসা ও সমর্থন কোনোদিন শোধ করা সম্ভব নয়। পরবর্তী খবরটি হলো, শহর শিলচরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সেন্ট্রাল রোড আজ মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে। যে সড়কটি শহরের বাণিজ্য কেন্দ্র ও যাতায়াতের প্রধান মাধ্যম, সেটি এখন সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। সড়কে যত্রতত্র তৈরি হওয়া বিশালাকার গর্তগুলো যেন প্রশাসনের ব্যর্থতাকে বিদ্রূপ করছে। প্রতিদিনকার ছোট বড় দুর্ঘটনা এখন এই অঞ্চলের রুটিন ইভেন্টে পরিণত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জনদুর্ভোগ চরমে পৌঁছালেও কুম্ভকর্ণের নিদ্রা ভাঙছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। না নড়ছে পূর্ত বিভাগ, না কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে শিলচর পৌর নিগম। সচেতন মহলের মতে প্রশাসনের এই চরম উদাসীনতা দেখে মনে হচ্ছে মানুষের প্রাণ যাক, তবু সড়কের সংস্কার হবে না। সেন্ট্রাল রোডের বর্তমান চিত্রটি ভয়াবহ। বিশেষ করে ওরিয়েন্টাল সিনেমা হলের পার্শ্ববর্তী এলাকার সড়কের অবস্থা এক কথায় অবর্ণনীয়। এই মরণ ফাঁদের বাস্তব রূপ আবারও প্রকাশ্যে আসে। মাত্র 2 মিনিটের ব্যবধানে দুটি যাত্রীভর্তি ই রিক্সা নিয়ন্ত্রণ হারায়। বিশালাকার গর্তে চাকা পড়তেই গাড়ি দুটি ভারসাম্য হারিয়ে ফেলে। আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ছুটে এসে যাত্রীদের উদ্ধার করেন। যদিও প্রাণহানি ঘটেনি, তবে যাত্রীরা গুরুতর আঘাত পেয়েছেন এবং যান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের প্রাণকেন্দ্রের এই ভগ্নদশা কেবল সড়কের উপরিভাগের গর্ত নয়, বরং এটি প্রশাসনিক সমন্বয়ের অভাব ও দায়িত্ব জ্ঞানহীনতার এক বড় গর্তকে স্পষ্ট করে দিচ্ছে। সচেতন নাগরিকদের দাবি, কোনো বড়সড় দুর্ঘটনার অপেক্ষা না করে এখনই যুদ্ধকালীন তৎপরতায় সেন্ট্রাল রোডের সংস্কার করা হোক, অন্যথায় আগামী দিনে এই ক্ষোভ যে গণ আন্দোলনের রূপ নেবে তা বলাই বাহুল্য। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্রথম লিংক রোড এখন নাগরিক যন্ত্রণার এক জ্বলন্ত প্রতিচ্ছবি। এক পশলা বৃষ্টিতেই এই এলাকার রাস্তাঘাট যেভাবে অতল জলে তলিয়ে যায়, তাতে একে সড়ক না বলে বিকাশের নদী বলে কটাক্ষ করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতায় বৃহত্তর শরৎপল্লী ও লিংক রোড এলাকা আজ চরম দুর্ভোগে। শিলচরের হাইলাকান্দি রোড এবং সুনাই রোডের মতো দুটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী প্রথম লিংক রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী যাতায়াত করেন। অথচ সামান্য বৃষ্টি হলেই নর্দমার পচা কালো জল উপচে পড়ে পথে। পচা আবর্জনা আর নর্দমার দূষিত জলে একাকার হয়ে যায় গোটা এলাকা। পথচারীদের নাজেহাল অবস্থা তো আছেই, অনেক ক্ষেত্রে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, আমরা বিশেষ কিছু চাই না, চাই শুধু ন্যূনতম সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ ও একটি বিজ্ঞানসম্মত নিকাশি ব্যবস্থা। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের নামে যে জোড়াতালি দেওয়া কাজ হচ্ছে তা হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সোনাই রোড এবং হাইলাকান্দি রোড সংস্কারের সময় রাস্তা দুটিকে অনেকটা উঁচু করা হয়েছে, ফলে মধ্যবর্তী লিংক রোড এলাকাটি ভৌগোলিকভাবে এক বেসিন বা গামলার মতো নিচু স্তরে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী বড় রাস্তাগুলোর জল নিষ্কাশনের কোনো সুনির্দিষ্ট পথ না থাকায় সমস্ত জল এসে জমা হচ্ছে লিংক রোডে। বিজ্ঞানসম্মত ড্রেনেজ সিস্টেমের অভাবই যে এই কৃত্রিম বন্যার মূল কারণ, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। শিলচরের সদ্য বিধায়কের উদ্যোগে অত্যন্ত গোটা করে সড়কের দুপাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল। এলাকাবাসী তখন আশার আলো দেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রকল্পের অর্ধেক কাজ শেষ হওয়ার পরই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এই অর্ধসমাপ্ত ড্রেনগুলো মশার প্রজনন ক্ষেত্র এবং আবর্জনার বাগানে পরিণত হয়েছে। প্রকল্পের কাজ কেন থমকে গেল তা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন। অভিযোগ উঠছে সড়কের দুপাশে থাকা অবৈধ জবরদখল উচ্ছেদে প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে ঠিকাদার কাজ শেষ করতে পারছেন না। এলাকার এক সচেতন নাগরিকের মতে, শিলচর শহরকে স্মার্ট সিটি বা তিলোত্তমা বানানোর আগে মৌলিক সমস্যাগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন। ড্রেনের গভীরতা এবং জল কোন দিকে প্রবাহিত হবে তা নিয়ে কোনো সঠিক প্রকৌশলগত পরিকল্পনা নেই। যদি অবিলম্বে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা না হয়, তবে জনবসতিপূর্ণ এই এলাকা অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। পরবর্তী খবরটি হলো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর প্রতিটি বুথের গুরুত্ব কতটা অপরিসীম তা ভালোভাবেই বুঝতে পারলেন তামিলনাড়ুর বিদায়ী সমবায় মন্ত্রী KR পেরিয়াক্কারুপাম। একদিকে যখন তামিলনাড়ু জুড়ে তলপতি বিজয়ের দল টিভিকের জয় জয়কার, ঠিক তখনই তিরুপ্পাত্তুর বিধানসভা কেন্দ্রে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা।
সুদূর ওমান থেকে বিমানে চেপে দেশে ফেরা এক প্রবাসী ভারতীয়র মাত্র একটি ভোটেই কপাল পুড়ল হেভিওয়েট এই ডিএমকে নেতার। নিয়তির এমনই পরিহাস যে হাজার হাজার মাইলের দূরত্ব পেরিয়ে আসা সেই একটি মূল্যবান ভোটই শেষ পর্যন্ত মন্ত্রীর পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো। এই রূপকথার মতো জয়ের নেপথ্য কারিগর হলেন মানিকন্দন সীমান্ত। শিবগঙ্গা জেলার বাসিন্দা মানিকন্দন কর্মসূত্রে ওমানের মাস্কটে থাকেন। শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এবং নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে তিনি মাস্কট থেকে উড়ে এসেছিলেন তামিলনাড়ুতে। ফল প্রকাশের পর দেখা যায় তিরুপাত্র আসনে টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতি পেয়েছেন ৮৩,৩৭৫টি ভোট, আর ডিএমকের পুরাখাওয়া নেতা পেরিয়াকার উপ্পান থমকে গিয়েছেন ঠিক এক ধাপ আগে। মাত্র একটি ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হন বিজয়ের সেনাপতি। অভাবনীয় এই ফলাফলের পর আবেগপ্রবণ মানিকন্দন জানান তিনি স্বপ্নেও ভাবেননি তার দেওয়া একটি ভোটই মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করে দেবে। সামগ্রিকভাবে এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জাতীয় রাজনীতির সব আলো কেড়ে নিয়েছেন অভিনেতা বিজয়, কিন্তু তিরুপাত্তুরের এই এক ভোটের হার যেন গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকলো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।